নমস্কার, পশ্চিমে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। আরজি করে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনা এখনও আমাদের কাছে টাটকা। উই ওয়ান্ট জাস্টিস নিয়ে পথে নেমেছিল চিকিৎসক মহল, বুদ্ধিজীবী, এ শহরের নাগরিক সমাজ। অভয়ের পরিবার এখনও বিচারের দাবিতে ঘুরে বেড়াচ্ছে আদালতে, কিন্তু এখনও আসল অপরাধী কে তা নিয়ে অনেক প্রশ্ন। কলকাতা হাইকোর্ট থেকে তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু তার মধ্যেই আজ আরও একটি খবর রীতিমতন আমাদের চিন্তায় ফেলেছে, রীতিমতন শকিং। আরও একটি সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী, মহিলা স্বাস্থ্যকর্মী, তার বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ। আমি বলছি পাঁশকুড়া সরকারি হাসপাতালের কথা। গতকাল এ খবর আসার পরেই কিন্তু রীতিমতন রাজনৈতিক চাপান্ত শুরু হয়েছে। আরজি করের পরেও কি এখনও শিক্ষা নিতে পারল না আমাদের সরকার, আমাদের স্বাস্থ্য দপ্তর? তাহলে এই ধরনের ঘটনা কেন আবার ঘটলো? কেন নারী সুরক্ষা নিয়ে এখনও প্রশ্নের মধ্যে আমাদের থাকতে হবে? আজ সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে উপস্থিত অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে বলতেই হয়, জাস্ট 1 বছর কেটেছে, তার মধ্যেই পাঁশকুড়ার এই সরকারি হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে যে অশালীন ব্যবহার বা ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত, যে তিনি কিন্তু হাসপাতালের কেউ নন, তিনি বহিরাগত। হাসপাতালে যারা পরিষেবা দেয় তাদের হয়ে কাজ করেন যিনি, জহির আব্বাস, তিনি ফ্যাসিলিটি ম্যানেজার। কিন্তু তার এতটাই মৌরুষি পাট্টা, এতটাই তার ক্ষমতা, সে বিনা বাধায় যে সরকারি হাসপাতালে দিনের পর দিন, শুধু একটি মহিলা স্বাস্থ্যকর্মী নয়, তার বিরুদ্ধে অভিযোগ আরও অনেক। এতদিন কেউ ভয়ে মুখ খুলেনি, কিন্তু এখন সবাই মুখ খুলছে। সুপার, তিনিও কিন্তু কোথাও যেন ভীত, সন্ত্রস্ত। তিনি বলছেন হ্যাঁ, তিনি প্রভাবশালী। তাহলে কেন এতদিন সবাই চুপ ছিল? যে মেয়েটির বিরুদ্ধে, যে মেয়েটিকে আজ এইভাবে অশালীনভাবে আচরণ করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, অভিযোগ, আবারও বলছি অভিযোগ, সেই মেয়েটি মুখ খোলার পর আজ অনেকেই মুখ খুলছে। তাহলে কি ধরে নিতে হবে এই জহির আব্বাস বা এই যে আপনার এজেন্সি, ঠিকাদার সংস্থা, যে ঠিকাদারি সংস্থার আন্ডারে কাজ করেন, তাদের প্রভাব আরও অনেক উঁচুতে, তাদের মাথায় কোথাও না কোথাও আরও প্রভাবশালী হাত রয়েছে? যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করার পরেও কি সব কিছু বদলাবে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বদলাবে? নারীদের সুরক্ষা নিয়ে আরও বেশি প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে গেল। তাই শুরুতে আজকে আমাদের প্রথম প্রতিবেদন দেখব, তারপরে আমরা আমাদের আলোচনা শুরু করব। দেখব যে কতটা ক্ষমতাবান এই জহির আব্বাস। দেখুন, পাঁশকুড়া ধর্ষণের ঘটনা সামনে আসার পর থেকেই সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। এই প্রথম নয়, অভিযুক্ত জহির আব্বাসের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার, ট্রেড কালচারের সঙ্গে যুক্ত ছিলেন এই জহির। জহিরের এজেন্সি নিয়োগ করেছিল স্বাস্থ্য ভবন। এজেন্সির মালিকদের সঙ্গে যোগাযোগ থাকে স্বাস্থ্য ভবনের উচ্চপদস্থ আধিকারিকদের। প্রভাবশালী যোগ থাকায় কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি তার বিরুদ্ধে। এই ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে ইতিপূর্বেই নানান অভিযোগ উঠেছে, ট্রেড কালচার থেকে শুরু করে সেখানে অশালীন আচরণ থেকে শুরু করে এমনকি ধর্ষণের ঘটনাও এর আগে অভিযোগ, সেটাও কিন্তু এর আগে ওনার বিরুদ্ধে উঠেছে। কিন্তু তা সত্ত্বেও আজকে কেউ ভয় হয়তো মুখ খুলতে পারেনি। লোকাল অথরিটি যেহেতু কন্ট্রোল নেই এখানে, যেহেতু এই আউটসোর্সিং এজেন্সিগুলোকে নিয়োগ করে সরাসরিভাবে আজকে স্বাস্থ্য ভবন পলিটিক্যাল আজকে উদ্দেশ্যে আজকে সরাসরি নিয়োগ করে, ফলে লোকাল অথরিটি সেখানে কোনো কন্ট্রোল থাকে না। তার ফলে আজকে তারা অরাজকতাগুলো একের পর এক আজকে এই এরকম পর্যায়ে এসে পৌঁছেছে। জহির আব্বাসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ওই হাসপাতালের অস্থায়ী কর্মচারীরা। সুপারও তার কাছ থেকে সুবিধা নিতেন অভিযোগ কর্মীদের।
নিশ্চয় কিছু বড় লোকের মানে মাথায় হাত আছে, নাহলে হবে না, ও সাহস কুলাবে না। সুপার ভয় করতেন কি না জানেন কি, সুপার সব জানে, যে আমাদেরকে জ্বালা যন্ত্রণা যা দিত সেটা আমরা সব জানি। এখানে সবাই কষ্ট দিত, প্রচুর কষ্ট দিত আমাদেরকে। আমরা সবাই চাই যে আমাদের এই সুপার চাই না, সুপারকে আমাদের এখান থেকে পাল্টাতে হবে, সবাই একই প্রশ্ন। রিলায়েবল ফ্যাসিলিটি সার্ভিস লিমিটেড নামে এক এজেন্সির হয়ে কাজ করতেন জহির। এই এজেন্সি এবং জহির যে প্রভাবশালী তা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের সুপার। শুধু চাকরি নয়, তাছাড়াও জহিরের আরো ব্যবসা ছিল, স্বীকার করে নিয়েছেন সুপার। উনি এখানে প্রভাবশালী অবশ্যই ছিলেন। কিসের প্রভাব, সেটা তো আপনি বলছেন প্রভাবশালী ছিলেন, কিসের প্রভাব? ওনার প্রভাব বলতে এখানে উনি কাজ করতেন, ফ্যাসিলিটি ম্যানেজার 133 জনকে দেখছে, বিভিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল, মাতৃযান ছিল এবং অফিস ভেহিকেলটা ওনারই ছিল। ওনার এত ব্যবসা ছিল, গাড়ি দিতে পারতেন না, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসি এবং সেটার যা সরকারি চার্জ হয় সেটুকু অফিস থেকে আমি ক্লেম করি। ওনার সঙ্গে তো কোনো ব্যাপার নেই। মঙ্গলবার ডক্টরস ফোরাম এবং অভয় মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল হাসপাতালে আসেন, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথাও বলেন। চিকিৎসকরা সরাসরি অভিযোগ করেন তৃণমূলের জেলা সভাপতির ছেলের হাত রয়েছে এই ঘটনার সঙ্গে। জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমার নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন। মঙ্গলবারই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের বর্ধিত পরিষেবার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালের মতোই পয়সার বিনিময়ে এখানে মিলবে চিকিৎসা পরিষেবা। যেটা প্রাইভেট নার্সিংহোম ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আরেকজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে। তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন, এখানকার সিস্টাররাই থাকবেন, এখানকার মানুষজনই থাকবেন। অভিযোগ এখানেও পরিষেবার দায়িত্ব পেয়েছে জহিরের এজেন্সি। এদেরকে নাকি এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের যে এক্সটেনশন তারও দায়িত্ব নাকি এই এজেন্সিকে দেওয়া হয়েছে। আরজিকরের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনাকে সামনে রেখে এই সমস্ত অনিয়ম নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারপরেও যে সেই সমস্ত সমস্যা সমাধানের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি তা স্পষ্ট, বরং আন্দোলন স্থিমিত হতেই একের পর এক চিকিৎসককে তলব করছে পুলিশ। সরকার কি তাহলে স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা সমাধান না করে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতেই ব্যস্ত? উঠছে এই প্রশ্ন। নিউজ টাইম। এই প্রতিবেদন দেখার পর নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে জহির আব্বাস সত্যি কতটা প্রভাবশালী। কারণ যে ঠিকাদার সংস্থার আন্ডারে তিনি কাজ করতেন তারও কিন্তু প্রচুর ক্ষমতা, না হলে এত বড় বড় সব হাসপাতালের টেন্ডার তার ঝুলিতে কী করে আসে। আর তার থেকেও বড় অভিযোগ যেটা আমরা শুনলাম, জয়েন্ট কাউন্সিল অফ ডক্টর ফোরামের সদস্য যারা গিয়েছিলেন বলছেন যে বোধিসত্ত্ব মহাপাত্র, আমাদের বিধায়ক মন্ত্রী সোমেন মহাপাত্র ছেলে, তিনিও ডাক্তার, তারও কোথাও প্রভাব এই পাঁশকুড়া সরকারি হাসপাতালে রয়েছে। কিন্তু সব জায়গায় কি রাজনৈতিক রং আমরা খুঁজব, নাকি আমরা আসল যে অপরাধ তার যে শিকড় কোথায় লুকিয়ে আছে সেটা বার করার চেষ্টা করব। আমরা আলোচনা শুরু করব, তার আগে আমরা আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা অতিথি উপস্থিত হচ্ছেন তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। তন্ময়দা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভাস্কর সিংহ রায়। ভাস্করদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর সজল বিশ্বাস, যিনি সার্ভিস ডক্টর ফোরামের সদস্য। আমরা কথা বলবো সবার সাথে, তবে শুরুতেই আমি প্রথম প্রশ্ন রাখবো সজলদার কাছে। সজলবাবু, আপনার বক্তব্য আমরা শুনলাম, এই প্রতিবেদনেই বক্তব্য রয়েছে, কিন্তু যে ঘটনা আমাদেরকে আরও একবার নাড়া দিয়ে গেছে, নারী সুরক্ষা, সেটা সমাজের যে কোনো জায়গায় হোক, আর
এখনও আর.জি. করের ঘটনা এখনও দগদগে ক্ষতর মতন আমাদের এই বঙ্গ সমাজে আমরা এখনও বয়ে বেড়াচ্ছি। বিচার এখনও আমরা পাইনি, অর্থাৎ অভয়ার পরিবার পাইনি। কিন্তু তারপরে দেখলাম যে পরিবর্তন হওয়ার দরকার ছিল, বিশেষ করে পরিকাঠামোর দিক থেকে, নারী সুরক্ষার দিক থেকে, হাসপাতালের বাকি পরিষেবার দিক থেকে আজকে এখনও সেই তিমিরেই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র সরকারি হাসপাতালে কিছু ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দিয়ে দেওয়া এবং তাদের আন্ডারে সমস্ত কাজ করিয়ে নেওয়া এবং সেখানেও রাজনৈতিক যোগ থাকা, এটাই প্রমাণ করে যে কোনো রকম শিক্ষা কিন্তু আমরা আর.জি. করে ঘটনার পর নিতে পারিনি বা নিইনি। জানি না স্বাস্থ্য দপ্তর গোটা বিষয়টায় নজর রাখছেন কিনা। আমি শুনেছি ডক্টর ফোরামের তরফ থেকে চিঠিও গেছে স্বাস্থ্য দপ্তরে, কিন্তু আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে আজ আমরা প্রশ্ন করতে পারবো। আজকে যে মহিলা স্বাস্থ্যকর্মী অভিযোগ করলেন এবং তার মতন আরও অনেক মহিলা স্বাস্থ্যকর্মী তারাও অভিযোগ করছেন, আজ মুখ খুলছে, সাহস পাচ্ছেন যে এই জাহির আব্বাস কীভাবে তাদেরকে ব্যবহার করেছে। সজলদা। হ্যাঁ, অত্যন্ত প্রাসঙ্গিক একটা জায়গা, এবং এটা আমি মনে করি এখানে কোনো রাজনৈতিক রং মতভেদের মধ্যে উঠেই আমাদের এই আলোচনাটা করা দরকার। কারণ আজকে স্বাস্থ্য পরিষেবার মতো একটা জায়গায় যদি এই ধরনের নারকীয় ঘটনা ঘটতে থাকে, তাহলে এর প্রভাব কিন্তু সমস্ত মানুষের উপরেই পড়বে। আজকে এখানে যারা পরিচালনা করছেন তাদের উপরেও পড়বে, যারা আলোচনা করছেন, যারা শুনছেন, প্রত্যেকের উপরে কিন্তু একই রকম প্রভাব পড়বে। সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তার গায়ে যে রকি লাগানো থাকুক না কেন। ফলে আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখা দরকার রয়েছে। অভয়ের যে জঘন্যতম নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলো, তার পেছনে যে কারণগুলো ছিল সেগুলোকে ধামাচাপা দেওয়া হলো প্র্যাকটিক্যালি। আজকে আর.জি. কর মেডিকেল কলেজ, সেখানে যে প্রশ্নগুলো সে সময় উঠেছিল, সেখানে যে ওষুধ জাল করা, এক্সপায়ারি ওষুধের রিসাইক্লিং করা, নানান রকমের টেন্ডার নিয়ে যে ধরনের দুর্নীতি, আজকে নানান রকমের আজকে ছাত্রদেরকে পাস করানো, অনার্স পড়ানোকে কেন্দ্র করে যে সেখানে লক্ষ লক্ষ টাকার সিন্ডিকেট ট্যাক্স, ট্রান্সফার পোস্টিং এর যে সিন্ডিকেট ট্যাক্স চিকিৎসকদের মধ্যে চলে, চিকিৎসকদের উপর থেকে এই টাকা আদায় করা হয়, এই যে বিরাট রকমের একটা সিন্ডিকেট তার যখন দূরে চলছে, আর.জি. কর মেডিকেল কলেজে তার একটা বড় জায়গা ছিল সেই সিন্ডিকেট কাজের। এবং এটা শুধু আর.জি. কর নয়, সমস্ত রাজ্যের সমস্ত জায়গাতেই এই ধরনের সিন্ডিকেট কাজ কিন্তু চলছে, এই ধরনের অরাজকতা দুর্নীতি কিন্তু চলছে। তার পরিণতিতে কিন্তু সেদিন আর.জি. কর মেডিকেল কলেজের অভয় কাণ্ড ঘটেছিল। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে বারংবার এই দিকটাকে নির্দেশ করার চেষ্টা করেছি, এবং সেই জায়গাটাকে ধামাচাপা দিয়ে বা উপেক্ষা করে কখনোই কিন্তু মূল সমস্যার সমাধান কোনোদিন হতে পারে না। ফলে আমরা দেখলাম কি রাজ্য সরকার, তাদের পুলিশ, কলকাতা পুলিশ, কি কেন্দ্রীয় সরকারের সিবিআই দপ্তর, তারা কিন্তু একই কনক্লুশনে এলো, সেই সঞ্জয় রায়ের উপরে দোষ চাপিয়ে সেখানে তাকে আজকে যাবতীয় জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে। কিন্তু মূল যারা অপরাধী রয়েছে এখনো পর্যন্ত, তারা কারা কারা রয়েছে, মোটিভটা কি ছিল, সেখানে প্রচুর প্রমাণ রয়েছে। তা সত্ত্বেও কিন্তু সেইগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে। কিভাবে 14ই আগস্ট সেখানে প্রমাণ লোপাটের জন্য হুলিগানসরা সেখানে ঢুকেছিল, আর.জি. কর মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়েছিল, যেসব অপরাধ স্থলগুলোকে অ্যাবলিশ করে দেওয়ার চেষ্টা চালিয়েছিল, সেই ঘটনা সকলে জানে। ফলে এটা যে একটা সুপরিকল্পিত একটা ঘটনা এবং তার ধামাচাপা দেওয়ার যে চক্রান্ত, সেটাও যে একটা সুপরিকল্পিত, সেটার আজকে আর মানুষের আজকে অজানা কিছু নয়, সমস্ত মানুষের কাছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমাদের বিচার করতে হবে আজকে, যে আজকে এই ঘটনায় সত্যি সত্যি যদি আজকে প্রকৃত সত্যটা উঠে আসতো, প্রকৃত এখানে যারা যারা অপরাধী রয়েছে সেগুলোকে যদি আজকে তারা যদি শাস্তি পেত, যথার্থ অর্থে দৃষ্টান্তমূলক শাস্তি পেত, তাহলে কিন্তু পরবর্তীকালে যেসব ঘটনাগুলো ঘটছে, শুধুমাত্র তো পাঁশকুড়ার ঘটনা না, এছাড়া এর মাঝখানে আরো অসংখ্য জায়গায় ঘটনা ঘটেছে, ল কলেজ থেকে শুরু করে আরো অনেক জায়গাতে, ছাত্রীদের উপর থেকে শুরু করে অনেক জায়গাতে এই ধরনের ঘটনা কিন্তু, নারকীয় ঘটনা কিন্তু ঘটে চলেছে। ফলে আজকে এইরকম একটা পরিস্থিতি, এরকম একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যেমন চূড়ান্ত সাংস্কৃতিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয়, সেটা যেমন একটা এই ধরনের পরিবেশ তৈরি করে, আবার একটা পরিকাঠামো, সরকারের যে বিভিন্ন নীতি, সেই নীতিও কিন্তু আজকে এই পরিবেশটাকে ইনস্টিগেট করে, আজকে সেই পরিবেশটাকে তৈরি করে। মানে আপনি সরাসরি ঠিকাদার সংস্থার দিকে আঙুল তুলছেন সজলদা? হ্যালো, হ্যাঁ, আপনি সরাসরি একদম ঠিকাদার সংস্থার দিকে আঙুল তুলছেন। একদম একদম। এখানে যে জায়গাটা বলার
শুধু ঠিকাদার সংস্থা নয়, আজকে একটা জিনিস আমাদের এখানেও একটা পলিসির জায়গা বুঝতে হবে। সরকার, এটা কেন্দ্রীয় সরকারের পলিসি, রাজ্য সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করছে, আগের সরকারও সেটা করেছিল। এখানে এই যে সরকারি হাসপাতালগুলোকে যে প্রাইভেটাইজ করা, প্রথমে পিপিপি নীতিতে যে সেখানে বিভিন্ন এজেন্সিগুলোকে ঢুকানো, তারপরে এই যে আউটসোর্সিং করা, এই যে বিভিন্ন এজেন্সি যে রিলায়েবল ফ্যাসিলিটি সার্ভিস লিমিটেড, হ্যাঁ, এই যে এজেন্সির নামটা উঠে এলো, এরকম আরো কিছু কিছু এজেন্সি আছে। এই যত এরকম বড় বড় হাসপাতাল আছে, এখানকার ম্যাক্সিমাম যে কর্মী এরাই কিন্তু সরবরাহ করে, এরাই কিন্তু সেখানে নিয়ন্ত্রণ করে। ফলে এবং এখানে লোকাল অথরিটির কোনো কথা সেখানে চলে না। সরাসরি আজকে রাজনৈতিক ভাবে সেখানে একটা গট-আপ করে স্বাস্থ্য ভবন থেকে সরাসরি সেখানে নিয়ন্ত্রণ করা হয়, সরাসরি সেখানে আসে। আমি অসংখ্য হাসপাতালের উদাহরণ দিতে পারি, আমিও যেগুলোকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে পারি না। সেখানে দেখা যাচ্ছে যে খাতায় কলমে 180 জন কর্মীর নাম সেখানে রয়েছে, তারা পেরোল, তারা বেতন পায়, কাজ করে মাত্র 32 জন। বিভিন্ন হাসপাতালে আমরা দেখাতে পারি কাজ করে হয়তো 70 জন, আছে সেখানে 200 জনের নাম। তার মানে এরকম অসংখ্য গরমিল সামনে আছে, যেখানে একটা হসপিটালের সুপারও তার ক্ষমতা নেই, তিনি কোনো কিছুতে হাত দেন। আমি সজল আমি আসবো, আমি তৈরি অবশ্যই আসবো। আরো আমাদের পরবর্তী আরো অনেক কোশ্চেন আছে। আমি সরাসরি তন্ময়দার কাছে যাব, তার সব উত্তর নেওয়ার পর ভাস্করদার কাছ থেকে উত্তর নেব। প্রথমে তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, খুব স্বাভাবিকভাবেই আজকে আলোচনা করছি আমরা পাঁশকুড়া সরকারি হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গতকালের ঘটনা, আজকে তার আস্তে আস্তে তার আরও বিস্তারিত আকারে খবর আমাদের সামনে এসছে যে ঠিকাদার সংস্থার কর্মী জহির আব্বাস, তিনি তার কতটা তার ক্ষমতা, তার একটা আলাদা ঘর রয়েছে, সে সমস্ত কিছু ওখানে নিয়ন্ত্রণ করে। সেই ঘরে তিনি ডাকেন মহিলা স্বাস্থ্যকর্মীদের, তাদেরকে অশালীন কথা বলেন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাদেরকে রেপ পর্যন্ত করেন। আজকে সুপার সে নিজে বলতে বাধ্য হচ্ছেন যে তিনি প্রভাবশালী, এবং চিকিৎসক মহল থেকে আজকে যারা গিয়েছিলেন তারাও বলছেন সেখানে রাজনৈতিক প্রভাব কোথাও না কোথাও রয়েছে। সোমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র কথা নাম উঠে আসছে। তাহলে আর পরিবর্তনটা আমরা কি দেখলাম? অভয়ার মৃত্যুর পর যে শিক্ষা আমাদেরকে দেওয়ার কথা ছিল, আমাদের সমাজ যেটা দেখতে চাইছিল, সেটা তো কোথাও কিছু পেলাম না আমরা। ফলে এই ধরনের ঘটনা তো বারবার ঘটতে থাকবে। আপনি জানেন আরজি করে একটা নৃশংস, জঘন্য, ঘৃণ্য একটা অপরাধ হওয়ার পরে সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা উঠেছিল যে নিরাপত্তা নিয়ে এবং সিসিটিভি আছে কিনা। সেখানে রাজ্য সরকার হলফনামা দিয়ে বলে যে তারা নিশ্চিত করবে যে হাসপাতালের নিরাপত্তা এবং অনেক বেশি নিরাপত্তা কর্মী নিয়োগ করবে এবং হাসপাতালে সিসিটিভি বসাবে, এবং যাতে তারা দেখবে যে এই ঘটনা যেন আবার না হয়। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, 1 বছরের মধ্যে একটি আইন কলেজে, কসবা ল কলেজে, সেখানেও সেই একই ঘৃণ্য অপরাধ। আবার দেখলেন আরেকটি হাসপাতাল, সেখানেও হচ্ছে একটা সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানেও স্বাস্থ্যকর্মী ধর্ষিতা হচ্ছেন সেখানকার কর্মী দ্বারা। তো এই রকম একটা অবস্থায় রাজ্য রয়েছে, তাতে আপনি বলতে পারেন যে এই সমস্ত সংস্থাগুলো, এই হাসপাতাল, কলেজ, এসব জায়গায় নারীদের কোনো নিরাপত্তা নেই। এই সরকার সেটা দিতে ব্যর্থ, এবং এই সরকার বারে বারে এই সমস্ত ঘটনা থেকে প্রমাণ করছে যে তারা হচ্ছে নারী নিরাপত্তা নিয়ে কোনো মাথা ব্যথা তাদের নেই। আজকে আপনি বলছেন প্রভাবশালীর কথা। এই যে এই সুপার হচ্ছে, যারা হচ্ছে 2 জন সামনে এসছেন ক্যামেরার সামনে, তারা বলছেন যে তারা ধর্ষিতা, এবং তারা এটাও বলছেন যে সুপারকে জানানো হয়েছিল, কিন্তু সুপার কোনো ব্যবস্থা নেয়নি। কেন জানেন? যে এই যে ছেলেটি, এই জহির আব্বাস খান, এক সময় নাকি সুপার বলছে যে তিনি নাকি বিএমওইচের ডিউটিও করেন, এবং 3 মাস তিনি হাসপাতালটা ঠিকমতো দেখতে পাননি। তার মানে কলমে এই ছেলেটি সেখানে সুপারের কাজ চালিয়ে যাচ্ছিল, অলিখিত সুপার। হ্যাঁ, অলিখিত সুপারের কাজ চালিয়ে যাচ্ছিল। কর্মীদের হচ্ছে ভয় দেখাচ্ছিল চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হবে, তারপরে তারা কম পয়সার মাইনে পায়, সংসার কীভাবে চলবে তারা মুখ চুপ করেছিল। একটি মেয়ে আজকে সাহস করে এগিয়ে এসছে বলে ঘটনাটা সামনে এসছে। তাহলে দিনের পর দিন ওই হাসপাতালে অন্ততপক্ষে আমরা এখন জানতে পারলাম যে এই ধরনের অপরাধ চলছিল। আর আপনি যেটা বললেন যে এই ছেলেটি তার হচ্ছে কোথায় অ্যাম্বুলেন্স, কোথায় মাতৃযান, সব কিছু সে কন্ট্রোল করছে, এবং সে নাকি ওই সুপারের গাড়ির তেলটা ভরে দেয়।
তো এর থেকে আপনার কি মনে হয়? এর থেকে আপনার একটা জিনিস আমরা বুঝতে পারি যে প্রভাবশালীদের যোগ না থাকলে এগুলো সম্ভব নয়, এবং তার সাথে তাদের আশীর্বাদের হাত আছে এবং নেতাদের মদত আছে। সেই জন্যেই এই জাহির আব্বাস খান এইগুলো চালিয়ে যেতে পারে। এবং আপনি প্রতিটা ক্ষেত্রে দেখছেন, আপনি মনে করেন মনোজিৎ মিশ্রের কথা, আজ কসবা কলেজে সেও কে ছিল? সেও একজন প্রভাবশালী, তার হাত ছিল তার মাথার উপরে, এবং সে তৃণমূল ছাত্র পরিষদের বড় হোমরা চোমরা নেতা ছিল। তো এইটা হচ্ছে আমরা দেখে আসছি যে প্রতিবারে হচ্ছে, এবং এই সরকার কোনো কিছুর ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারে না। সুতরাং এখন পশ্চিমবঙ্গের মানুষকে এক হতে হবে, হয়ে এই সরকারটাকে তার গদি থেকে সরাতে হবে, না হলে রাজ্যে নারীরা সুরক্ষিত থাকবে না। বেশ 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 তন্ময়, আমি আপনার বক্তব্য শুনলাম, কিন্তু এই সমস্ত অভিযোগের উত্তর কিন্তু একমাত্র ভাস্করদার কাছেই আমরা নিতে পারি। ভাস্করদা, যে অভিযোগগুলো উঠে আসছে, গত বছর আগস্ট মাসে আরজিকরের ঘটনা, তরুণী চিকিৎসক অভয়ের খুন, ধর্ষণ, তারপরে অনেক কিছু ঘটেছে আমরা সবাই জানি, এবং আর আজ আরও একটি সরকারি হাসপাতাল, সেখানে মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। সেই হাসপাতালেরই ফেসিলিটি ম্যানেজার, যিনি অবশ্যই ঠিকাদারি সংস্থা হয়ে তিনি কাজ করেন। কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে তাহলে অবভিয়াসলি, এবং মনোজিৎ মিশ্রর ঘটনাও কিন্তু এর সঙ্গে আমরা যুক্ত করছি, কারণ একটা ল কলেজ সেখানে একদিন ছাত্রীকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল সেই ঘটনাও চলে এসেছে, তিনিও কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত। আমি বলছি না এখানে তৃণমূল যুক্ত কি যুক্ত না, সরকার যুক্ত নয়, আমরা এটাই বিশ্বাস করি, কিন্তু স্বাস্থ্য দপ্তর কি চোখ বন্ধ করে রয়েছে? যে ঠিকাদারি সংস্থাকে দায়িত্ব দিচ্ছে বা তাদের আন্ডারে যারা কাজ করছে তাদের কি কোনো কিছু নজর নেই? এত বড় প্রভাবশালী সে, তাকে একটা আলাদা ঘর দিয়ে দেওয়া হলো, বকলমে অলিখিত সুপার, তিনি সব চালান, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবেই। ভাস্করদা বলুন। প্রথমে আপনাকে সংশোধন করিয়ে দিই, আপনাদের মতন একটা টিভি চ্যানেলে এরকম একটা ভুল সংবাদ পরিবেশন হচ্ছে। কোনটা? যিনি বলতে দেবেন, আমি যদি না বলতে পারি আমি বেরিয়ে যাব, আমাকে বলতে দেবেন। প্রথমত আপনি 4 বার করে বললেন যে মহিলা স্বাস্থ্যকর্মী, যিনি নিগৃহীত হয়েছেন তিনি স্বাস্থ্যকর্মী নন, তিনি একজন মহিলা কর্মী, স্বাস্থ্যকর্মী নয়, এটা সংশোধন করবেন এক। এবং এই যে মহিলা কর্মী যিনি হাসপাতালে নিগৃহীত হয়েছেন বললেন, তার সঙ্গে অভয়ার কথা এলো, এসইউসিআই সদস্য ডাক্তার সজল বিশ্বাস। আচ্ছা ঠিক আছে ভাস্করদা, আমি কর্মী আর স্বাস্থ্যকর্মীর মধ্যে তফাৎ আছে বলছেন তো? কর্মী আর স্বাস্থ্যকর্মীর মধ্যে তফাৎ আছে, মানে কর্মী হলে করা যায়, অবশ্যই, মানে কর্মী হলে করা যায়, স্বাস্থ্যকর্মী হলে করা যায় না। না, আপনি ভুল বলছেন, ভুল সংবাদ পরিবেশন। আমাদের কাছে যেটা এসছে, স্বাস্থ্য হাসপাতালে যারা কাজ করে তারা তো স্বাস্থ্যকর্মী হয়। না, হাসপাতালে যারা কাজ করে তারা তো স্বাস্থ্যকর্মী হয়, তারা যে ধরনের কাজই করুক, মানে স্বাস্থ্যকর্মী হয় না। শুনুন, আপনাকে আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বক্তব্য রাখুন, আপনি বক্তব্য বলুন। তাহলে আপনি ভুল বলছেন। যেমন আপনি বললেন অভয়া বিচার পাইনি, আপনার বক্তব্য রেখেছেন, যদি আমার বক্তব্য রাখার ক্ষেত্রে রাখবো। বলুন। অভয়া বিচার পাইনি, এটা আপনার মুখে শুনলাম, মানে অভয়ার বিচারের দায়িত্ব বলছি, অভয়ার পরিবার বলছে বিচার পাইনি, আমি এটা বলেছি। আপনি বলেছেন, আপনি দেখেন আমার কথা থেকে আপনি আপনার বক্তব্য বলুন, আমার এডিটোরিয়াল পয়েন্টে আপনি কথা বলবেন না, আপনি আপনার পয়েন্ট বলুন। আপনি তো দেখুন, এসইউসিআই এর ডাক্তার পড়ার পরে বিজেপি ডাক্তার বললেন, তো আপনাকে সমস্ত কিছুর উত্তর আপনাকে দেব বলে তো আপনাকে লাস্টে রাখলাম, বলুন। তাহলে তো বলতে দেবেন না আপনি, আপনার কেন জানি না, আপনারা ডাকবেন না, বলতে না দেওয়ার সময় পান। আরে বাবা, সেই জন্য বলছি আপনি বলুন, আপনাকে আপনি বলতে দিন, নিরবিচ্ছিন্ন বলতে দিন, না হলে বলুন প্লিজ। সুতরাং এখানে অভয়া বিচার পায়নি সে প্রসঙ্গ উঠে এলো, তারপরে বিচিত্র কথা 150 গ্রাম বীর্য টির্য উঠবে কিনা জানি না, কিন্তু এখানে এই যে ঘটনাটার সঙ্গে আরজি করে ঘটনা তুলনা করা হচ্ছে সেটা একেবারেই অপ্রাসঙ্গিক। এই কারণে যিনি নিগৃহীত হয়েছেন তার যে কোম্পানি, তিনি স্বাস্থ্যকর্মী না, তিনি একটা ভেন্ডার, যারা জেম পোর্টালের মাধ্যমে কন্ট্রাকচুয়াল কর্মী, তারা তাদের কোম্পানি কন্ট্রাক্ট পেয়েছে সেখানে সার্ভিস প্রোভাইড করার জন্য, এবং যিনি নিগ্রহ করেছেন বলে অভিযুক্ত তিনিও কিন্তু সেই কোম্পানি। সুতরাং এরা যে কাজটা পায়, কোনো আপনারা বিশ্বস্ত সূত্রে খবর টবর পেতে পারেন, তারা জেম পোর্টালের মাধ্যমে কাজ পায়, সেই জেম পোর্টালে টেন্ডার হয়, সেই টেন্ডারে যে কেউ অংশগ্রহণ করতে পারে তাদের কন্ডিশনগুলো ফুলফিল করে। সুতরাং ইনারা ডাইরেক্টলি কোনো গভর্নমেন্ট রিক্রুট করেছে তাদের উপরে তা নয়, তারা ভেন্ডারের আন্ডারে কাজ করে। কিন্তু ঘটনাটার একটা অভিযোগ উঠেছে, তার সঙ্গে আপনারা কোনো ডাক্তারের ছেলের খোঁজ পেতে পারেন, আমি এসইউসিআই এর কোনো প্রতিনিধিরও খোঁজ পেতে পারি,
বিচিত্র মিত্র গোস্বামীর 150 গ্রাম বীর্যেরও খোঁজ পেতে পারি। আমার খোঁজ পাওয়ার আমি এইভাবে করছি না। একজন নিগৃহীত হয়েছে, একজন মহিলা নিগৃহীত হয়েছে, তিনি কর্মী, তিনি নিগ্রহের অভিযোগ করেছেন, তার সঙ্গে রাজনীতি জুড়বেন না বলেও কিন্তু অভয়ার বিচার পায়নি বলে এই ধরনের কথাটা এলো। অভয়া বিচার পেয়েছে, অভয়া বিচার করেছেন দেশের আদালত, অভয়াকে ইনভেস্টিগেট করেছে দেশের সর্বস্ব ইনভেস্টিগেটিভ সংস্থা। সুতরাং তারপরে আপনার আলোচনাতে অভয়া বিচার পায়নি কথাটা উঠে আসছে। অভিযোগ তো এরকম অনেকই আছে। সুতরাং এই অভিযোগগুলো নিশ্চয়ই এগুলোর জবাবটা দেওয়ার জায়গাটা এটা নয় যে আজকে যে নিগ্রহ হয়েছে তার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। আজকে তার বস মানে তাকে যে অ্যাপয়েন্ট করেছে সেই অ্যাপয়েন্টিং অথরিটির তার যে বস ফেসিলিটি ম্যানেজার তার দ্বারা তিনি নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ করেছেন। সুতরাং তাকে সরাসরি নিয়ন্ত্রণ কিন্তু করেন না, কারণ তারা প্রিন্সিপাল এমপ্লয়ার, হাসপাতাল হচ্ছে প্রিন্সিপাল এমপ্লয়ার আর এরা হচ্ছে ভেন্ডার। তবুও হাসপাতালের মধ্যে এরকম কেন ঘটনা ঘটেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার অভিযোগের ভিত্তিতে করে তদন্ত করা হচ্ছে। তার সঙ্গে কোনো দলীয় সম্পর্ক, আরজি করে সম্পর্ক যেভাবে গল্পটা তৈরি হচ্ছে সেই গল্পটার আমি বিরোধিতা করছি। পশ্চিমবঙ্গে এখানে আপনারা সব জেনে গেছেন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কার কি যোগাযোগ, কোথায় কি আছে, এই ধরনের গল্পের মধ্যে আমার কোনো সূত্র নেই। একজন কর্মী হাসপাতালে নিগৃহীত হওয়ার ঘটনাটাই যথেষ্ট নিন্দনীয় এবং তার জন্য গ্রেপ্তার হয়েছেন। আগামী দিনে আইনে মানে স্বাস্থ্য দপ্তর দায় এড়াতে পারে? নিশ্চয়ই পারে না, আমি তো বলছি, কারণ প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে স্বাস্থ্য দপ্তর আর ইনি চাকরি করেন ভেন্ডারের আন্ডারে। যখন প্রিন্সিপাল এমপ্লয়ারের প্রেমিসেসে যদি কেউ নিগৃহীত হন তার জন্য নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরেরও একটা দায়িত্ব থাকে। কিন্তু জেম পোর্টালের মাধ্যমে যারা এই ধরনের কন্ট্রাক্ট পায়, যে ঠিকাদারি সংস্থা ভাস্করদা, যে ঠিকাদারি সংস্থা পায় তাদেরকে কেউ কোনো ঠিকাদারি সংস্থা বিজেপি ডাক্তাররা পায় না, এটা চালান, সেই ঠিকাদার সংস্থা তো আরো বড় বড় মাপে টেন্ডার পান, তারা তো কাজ করেন, তাদের তো একটা ক্রেডেনশিয়াল আছে। তাহলে এত বড় একটা ক্রেডেনশিয়াল থাকা সত্ত্বেও তাদের আন্ডারে থাকা এমন একজন ফ্যাসিলিটি ম্যানেজার যখন এই ধরনের কাজ করতে পারেন তাহলে প্রশ্ন উঠবেই না। তাহলে যারা ক্রেডেনশিয়াল পেয়েছেন, যারা টেন্ডার পান, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পর্যাপ্তভাবে পর্যালোচনা করা হয়েছে কিনা এবং সেটা করা যায় কিনা আমি জানি না। তবে এই যে কর্মক্ষেত্রে পশ আইন আছে, পিওএস এই পশ আইন আছে, এই ধরনের ডাক্তারদের বিরুদ্ধে অনেক সময় নার্সদের হেনস্থা করার অভিযোগ ওঠে। এই যে ডাক্তাররা বসে রয়েছে তারা আরো বলতে পারে তাদের সহকর্মীরা। তবে আপনাকে একটা কথা বলি, আপনি বলছেন স্বাস্থ্যকর্মী নয় শুধু, কিন্তু একজন স্বাস্থ্যকর্মী নয়, ওখানে কিন্তু আরো যা অভিযোগ আসছে প্রায় 3 থেকে 4 জন মহিলা কর্মী এই অভিযোগ করেছেন। আপনি সংশোধন করে দেবেন, তিনি কিন্তু স্বাস্থ্যকর্মী নয়। আমি আপনার কথা রেখেই বলছি, কর্মী হিসাবেই যদি আপনি ধরেন আরো 2 থেকে 3 জন মহিলা কর্মী তারাও কিন্তু অভিযোগ করেছেন তাদের সঙ্গে। অর্থাৎ আপনি স্বাস্থ্য কর্মী বা কর্মীর সঙ্গে একটা বিভেদ আনার চেষ্টা করছেন, হাসপাতালে তারা ডাইরেক্ট নয়, তারা ভেন্ডারের মাধ্যমে আছে। কিন্তু আমরা যেটুকু বুঝি, কিন্তু আজকে স্বাস্থ্য দপ্তর কোথাও না কোথাও তাদের মাথায় নিশ্চয়ই কোথাও না কোথাও প্রভাবশালী হাত আছে, নাহলে আজকে জাহির আব্বাসের এত বড় ক্ষমতা হতে পারে না। সুপার নিজে বলছে তার প্রভাব রয়েছে, একটা হাসপাতাল চালানোর যে ক্ষমতা তার কাছে রয়েছে। হাসপাতালে তিনি চালাচ্ছিলেন এই কথাটা এসইউসিআই বলেছে। আজ সুপারের বাইকটা আপনি শোনেননি, আমি আরেকবার শোনাবো সুপারের বাইকটা। সুপার চালাচ্ছেন, কি চালাচ্ছেন? উনি ডাক্তারি করতেন, কোথায় বলেছেন সুপার? ডাক্তারি বলেননি, তিনি প্রভাবশালী, তার প্রভাব রয়েছে। এবং ওখানকার অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মী তারাও বলছেন যে আমাদের উপর কিভাবে তারা অবিচার করা হয়। কোনো সম্পর্ক নেই, উনি অস্থায়ী। ঠিক আছে, আপনি হয়তো দায় ঝাড়তে পারেন, অবশ্যই, কিন্তু আমি সরকারকে এখানে টানছি না, স্বাস্থ্য দপ্তর আমি জানি না এরপরে স্বাস্থ্য দপ্তরের পরবর্তী স্টেপ কি হবে। এটুকু বলতে পারি যে এই ধরনের ঘটনা কিন্তু আজকে আমাদের সমাজের নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন বারবার উঠবে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরবো, আরও অনেক আলোচনা রয়েছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি পর। আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে তন্ময়দা কিছু বলার চেষ্টা করছিল। তন্ময়দা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনি এবং সজলবাবু যে বক্তব্যগুলো রাখলেন তার পাল্টা উত্তর কিছুটা অবশ্যই দিয়েছেন ভাস্করদা, কিন্তু ভাস্করদা আরও একটা পয়েন্ট তুলেছেন, পস বিল, POSH বিল, যে বিলটা কর্মক্ষেত্রে যৌন হেনস্থা হলে এই ধরনের আইন ব্যবহার করা যায়। এবং
যখন অভয়ার ঘটনা ঘটে তারপরে রাজ্য সরকারও কিন্তু অপরাজিতা বিল আনার চেষ্টা করেছে, যেটা কিন্তু এখনও পর্যন্ত সাকসেস হয়নি, আবার সেটা রাষ্ট্রপতি ফেরত পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ নারী সুরক্ষা নিয়ে যে কাজ এ রাজ্যে হচ্ছে না এটা বলা যায় না, কিন্তু হয়তো বিলের মধ্যে এমন কিছু ত্রুটি আছে সেটা হয়তো হয়নি, কিন্তু কোথাও না কোথাও যতক্ষণ পর্যন্ত না সেই বিলটা আইনে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আলাদা আলোচনা করতে পারি না। কিন্তু আমাদের রাজ্যে আজ মহিলাদের উপরে যে নির্যাতন, সেটা ধর্ষণ হোক বা অন্য কোনো ঘটনা হোক, তখনই কিন্তু আমরা বারবার যে কথা বলি এই রাজ্যের আইন শৃঙ্খলা, এই রাজ্যের নারী নিরাপত্তা সমস্ত কিছুই চলে আসে। আর যখনই হাসপাতালের মতন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে সেই প্রশ্ন আরও অনেক গুণ বেড়ে যায়। ফলে আপনার নিশ্চয়ই আরও কিছু ব্যাখ্যা আছে। দেখুন সুপ্রিয়, আমি দুটো একটা জিনিস বলে দিই, যে একটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক একটা কথা হচ্ছিল যে কর্মী না স্বাস্থ্যকর্মী, এবং আপনি বললেন যে তাতে কোনো পার্থক্য হয় না। আমি ডাক্তার হয়ে বলছি, এবং এখানে ডক্টর সজল বিশ্বাস রয়েছেন, কোনো স্টাফ হাসপাতালে যেখানে রোগীরা আছে সেখানে যদি কাজ করে, এমনকি একজন যদি বেড প্যান দেয় রোগীকে, সেটা তিনিও স্বাস্থ্যকর্মী বলেই বিবেচিত হন। ঠিক। সুতরাং এদেরকে বলা হচ্ছে ওয়ার্ড গার্ড, মানে এরা ওয়ার্ডে কাজ করেন। সুতরাং এই ভদ্রমহিলা স্বাস্থ্যকর্মী, এটা নিয়ে আর কোনো অপ্রাসঙ্গিকতার মধ্যে যাওয়ার দরকার নেই। আর এবার আপনাকে আমি বলছি যে কথা হচ্ছে যে এটা ঠিকাদার সংস্থা পাঠিয়েছে, তারা কাজ করছে। এবার এই ঠিকাদার সংস্থাকে কিন্তু পয়সা দেয় রাজ্য সরকার। ঠিক। সেই ঠিকাদার সংস্থা এদেরকে মাইনে দেয়। তার মানে কি, এরা সব আমাদেরই কর্মী, আমাদের পয়সায় মাইনে পায়, এবং তাতে কিন্তু জিনিসটা কিন্তু লঘু হয়ে যায় না, বা জিনিসটা কিন্তু ধর্ষণটা। সুতরাং একটা হাসপাতালের মধ্যে যদি একটা পাড়ার ছেলে এসে বাইরের একটা মহিলাকে ধর্ষণ করে, তার দায়িত্ব হাসপাতাল হয়ে গেছে। আপনি জানেন কি করে ধর্ষণ হয়ে গেছে? দায়িত্ব হাসপাতালে। আপনি রিপোর্ট লিখলেন? কারণ হাসপাতাল তার দায় এড়াতে পারে না, কারণ হাসপাতালের মধ্যে প্রতিটা জায়গায় সুরক্ষিত রাখার দায়িত্ব হাসপাতালের। এবার আপনি অবাক হবেন, আজকে ওখানে বিজেপির নেতাকর্মীরা ওখানে প্রতিবাদ করেছে। আজকে আমাদের রাজ্যে একটা রাজ্য মহিলা কমিশন বলে একটা নাম আছে, এনসিডব্লিউ। না, এনসিডব্লিউ হচ্ছে জাতীয় মহিলা কমিশন। এনসিডব্লিউ যাচ্ছে, সে ঠিক বলেছেন। রাজ্য মহিলা কমিশনকে তো প্রথমে যাওয়া উচিত। আপনি দেখেছেন ওখানে আজকে এই যে দুজন মহিলা যারা সামনে এসে বলছেন, তারা তো সম্পূর্ণ সহায়তা পেতে পারত তাদের কাছ থেকে। তারা পুলিশের কাছে কি বলতে পারতেন যে ঠিক করে তদন্ত করতে। সেই রাজ্য মহিলা কমিশন কোথায়? এরা যে পয়সা পান সেটা তো আমার আপনার করের পয়সা, তাহলে এরা কি কাজ করছেন? এই প্রশ্নকে আমাদের তুলতে হবে না? আর আজকে আপনি বলছেন যে আইনের কথা বলছেন। আচ্ছা, অপরাজিতা বিল আমরা সায় দিয়েছি বিধানসভায়, তারপরে সেটা রাজ্যপাল হয়ে রাষ্ট্রপতির কাছে আছে। আপনি বলুন আইন করে কি হবে যদি পুলিশ যদি অনেক ক্ষেত্রে এফআইআর না নেয়? আজকে আপনার মনে আছে সন্দেশখালিতে যখন ধর্ষিতারা পুলিশের কাছে যাচ্ছে, তারা বলছে শাহজাহানের কাছে চলে যাও, মিটমাট করে নাও। তাহলে এইটা কি অপরাজিতা বিলে আছে যে এইটা যদি কোনো পুলিশ করে বা পুলিশ বলে বা কোনো পুলিশ যদি এফআইআর না নেয়, তার শাস্তি কি হবে? সেটাই তো আমাদের রাজ্যের সমস্যা। আজকে আপনি জানেন দেশের যে আইন আছে, আজকে নির্ভয়া কেসে দিল্লিতে দেশের যে আইন আছে, সেই আইনে একজন নাবালক ছাড়া আর সবার ফাঁসি হয়েছে। তাহলে সেই আইন আমাদের রাজ্যে, আমাদের দেশে আছে যে আইনে একজন ধর্ষকের ফাঁসি হয়। ঠিক। তো তারপরে যদি আপনি আইন আনেন, আমরা সায় দিয়েছি, কিন্তু সেই আইনে এইটা কি আছে যে পুলিশ যদি তদন্ত ঠিক করে না করে, পুলিশ যদি এফআইআর না নেয়? সেই কারণে আমি তো বললাম যে বিলে হয়তো কোথাও ত্রুটি আছে সেই বিলে, সেই কারণে এগুলো কেন হয় শুনুন, আইনে পাস শুনুন সুপ্রিয়, এগুলো হচ্ছে তৃণমূলের নাটক, মানুষের নজর ঘোরানো। তারা দেখানোর চেষ্টা করছে যে আমরা আবার একটা বিল এনেছি, ওর জন্য হচ্ছে না। বিল আছে, কাজ করছে না। তৃণমূলের সমস্ত প্রভাবশালীরা এর সাথে তাদের হাত রয়েছে মাথায়, যারা ধর্ষক তাদের উপরে, তার জন্য এগুলো ঘটছে। ঠিক সেই কারণে তো আমরা বলছি পরিবারও একই কথা বলছে, সঞ্জয় রায় একা অপরাধী নয়। আমি আসবো ব্যবস্থাগুলো কিছু না করে এনারা নাটক করছেন এই আইন নিয়ে। পরিকাঠামো জায়গা থেকে পরিবর্তন
কোথাও না কোথাও হওয়া উচিত, আর সেটা দেখার দায়িত্ব স্বাস্থ্য দপ্তর। আমি সজলদার কাছে, সজলদা, একটা জিনিস আমরা দেখছি ইদানিংকালে, আজকে তো অবশ্যই আমরা পাঁশকুড়া নিয়ে আলোচনা করছি, কিন্তু অভয়া কাণ্ডে যে অভয়া মঞ্চ যে তৈরি হয়েছিল, যে ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদ করেছিলেন বা যে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করেছিলেন, আজকে আমরা দেখছি কয়েকদিন অন্তর অন্তরই তাদেরকে থানায় যেতে হচ্ছে, তাদেরকে থানায় তলব করা হচ্ছে। ফলে কোথাও না কোথাও একটা প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, যে ভাই তোমরা প্রতিবাদ করেছিলে, আজকে তোমাদেরকে দেখো থানায় ডেকে তোমাদেরকে চমকে দেবো, ধমকে দেবো, আর কিছু করতে পারবে না। তো চিকিৎসকদেরও যদি আজকে এভাবে থানায় যেতে হয়, তাহলে চিকিৎসক যারা প্রতিবাদ করেছিল অভয়ার ঘটনার পর, আর আজ হয়তো পাঁশকুড়ার ঘটনা বড় ঘটনা আজ না হলেও আগামী দিন যদি কোনো বড় ঘটনা হয়, তাহলে যারাই মুখ খুলবেন, প্রতিবাদ করবেন, তারাই তো পুলিশের কাছে তাদেরকে আবার ডাক পাঠানো হবে, সমন পাঠানো হবে। সজলবাবু, হ্যাঁ, এটাই তো অত্যন্ত আশ্চর্যের বিষয় যে আমাদের রাজ্যে বা দেশের বিভিন্ন জায়গাতে, অন্যান্য রাজ্যেও তো একই ঘটনাই ঘটছে, যেখানে যারা প্রতিবাদ করে তাদের উপরেই আলটিমেট কিন্তু আক্রমণগুলো নেমে আসে। আজকে যারা অপরাধ করছে, অপরাধীদেরকে আড়াল করা হয়, অপরাধীদেরকে ধরা হয় না, নানা রকমের অজুহাত দেখানো হয়। এখানে এই যে একটু আগে ভাস্কর বাবু যেটা বলছিলেন যে অপরাজিতা বিল, অমুক বিল, তমুক বিলের কথা বলছেন, কিন্তু এক্সিস্টিং যে আইন আছে সেটা দিয়ে যতদূর করা যায় সেটা কেন করা হচ্ছে না? এবং উনি যেটা বললেন যে আজকে যে অপরাধের বিচার হয়ে গেছে, একটা সাবজুডিস ম্যাটারে তিনি কি করে বলতে পারলেন পাবলিকলি আমি জানি না। বিচার পাননি এই কথাটা বলছেন তো, সেইজন্য না না এটা আপনি বলতে পারেন না, এটা আপনি এটা এটা আপনিও বলতে পারেন না যে লোয়ার কোর্টে ফাঁসির আদেশ হয়েছে, তার মানে বিচার হয়নি। ট্রায়াল চলছে ভাস্কর দা, ট্রায়াল চলছে, বিচার প্রক্রিয়া চললে বলা যায় না যে বিচার হয়ে গেছে। আমাকে বলতে দিন হাত আছে বলে, মাথায় আছে বলে আপনি যা খুশি বলতে পারেন। আপনি এসইউসিআই থেকে বলছেন বলে আপনার দলের কথা বলছেন, আমাকে বলতে দিন। ভাস্কর দা, আমি আপনার কাছে আসবো, আপনার উত্তর নেবো। এই জায়গাটায় উনি যে পাগলের মতো ভুলভাল বলছেন, এই জিনিসগুলোকে আগে উনি বুঝতে পারুন। উনি কি বলছেন? এসব ছেলে খেলা চলছে, একটা হাসপাতালের মধ্যে রেপ হচ্ছে, একটা কলেজের মধ্যে রেপ হচ্ছে, আর উনি পাগলের মতো বকছেন, গোলাপ করছেন উনি। এই জিনিসগুলো আগে বন্ধ করুন। এই কারণেই আজকে সব জায়গায় এই ধরনের রেপ হচ্ছে, রেপের মতো পরিবেশ তৈরি করছেন এই ভাস্কর বাবুদের মতো মানুষরা। আজকে এই শাসক দল এইগুলো করছে, পরিবেশ তৈরি হচ্ছে। সেই কারণেই আজকে ডাক্তাররা, আজকে আমরা এর প্রতিবাদ করছি, সার্ভিস ডক্টরস ফোরাম প্রতিবাদ করছে, এমএসসি প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করতে গিয়ে আজকে তাদেরকে আজকে ডাকা হচ্ছে, আজকে পুলিশ আজকে হেনস্থা করছে, তার বিরুদ্ধে আমরা আবার প্রতিবাদ জানাচ্ছি, আমরাও দেখে নেব। তাহলে এই জায়গাগুলো কিন্তু আজকে দেখার বিষয় রয়েছে। আজকে এই রাজ্যের প্রশাসন কি করছে? আজকে অপরাধীদেরকে আড়াল করছে, যার জন্য আজকে অভয়ের যারা মূল অপরাধী যারা ছিল তারা আজকে বুক খুলে ঘুরে বেড়াচ্ছে। আজকে এই জিনিস এখানে চলতে পারে না। সাধারণ মানুষ আমার হাতে সময় কম, আমি শুনলাম, আমি উত্তর নেবো ভাস্করদার কাছে। আসল অপরাধীদের আপনারা লুকিয়ে রাখার চেষ্টা করছেন। ভাস্করদা, এখানে এসইউসির দল বলে কিছু নেই, সজলবাবু একজন চিকিৎসক হিসেবে বক্তব্য রাখছেন, আমি আপনার কাছে বক্তব্য রাখছি এটাই, প্রশ্ন রাখছি এটাই, যে আসল অপরাধীদের আপনারা লুকিয়ে রাখার চেষ্টা করছেন। ভাস্করদা বলছি প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্যকর্মী যাদেরকে বলা হচ্ছে হাসপাতালে কাজ করলে স্বাস্থ্যকর্মী, আর গরুর ডাক্তাররাও ডাক্তার, মানুষের ডাক্তারও ডাক্তার, সবাই ডাক্তার। তো আমি জানি না যে উনি গরুর ডাক্তার কিনা, আর হাসপাতালে কাজ করলে হয়ে যায় এটা কোনো নেই। এখন ব্যাপারটা কোনো মানুষকে, কোনো মানুষ সম্পর্কে কোনো বক্তব্য রাখতে গেলে তার ন্যূনতম একটা সম্মান দিয়ে কথা বলতে হবে। যে কোনো সাবজেক্টে যে কোনো ডাক্তার হতে পারে, জানে না কিছু না, আবার ভুল ঠিক করে দিলে তারপর কথা বলছেন। তাহলে আপনি স্বাস্থ্যকর্মীটাকে বলছেন, আরে উনি তো একজন চিকিৎসক, উনি চিকিৎসক হয়ে যেটা বলছে সেটা আপনাকে তো শুনতে হবে। ভাস্করদা, একজন চিকিৎসকের কথা শুনবো না? আপনি তো চিকিৎসক নন। চিকিৎসকদের কথা, বক্তব্যটা তো এখানে অনেক বেশি পার্টিনেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনারা চিকিৎসকের বক্তব্যকে আপনি পাল্টে দিতে পারেন না। ভাস্করদা, চিকিৎসকের বক্তব্যকে পাল্টে দিতে পারেন না, আপনার বক্তব্য আপনি বলতে পারেন। আপনি শুনে যাবেন, আপনি উনি পাগল বলবেন। কাকে পাগল বলছি? আমি কাকে পাগল বলি না। না, ঠিক আছে, আপনি বক্তব্য রাখুন। তন্ময়দা চুপ করুন। ভাস্করদা, আপনার বক্তব্য টু দি পয়েন্ট রাখুন। আসল অপরাধীকে সত্যি আপনারা আড়াল করছেন? আচ্ছা,
আচ্ছা, আমি শুনলাম নাকি যে বুক ফুলিয়ে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে? লেলির সরণিতে? আমি জানি না কোথায় ঘুরে বেড়াচ্ছে। বুক ফুলিয়ে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, আর সেখানে তাদেরকে কে দেখতে পাচ্ছে কিন্তু আমরা জানতে পারছি না। দেশের একটি আচ্ছা এত কথা বলে তাহলে কি করে বলবো? আপনি সজলদা আমি আসবো আপনার কাছে। সজলদা আসবো ভাস্করদার উত্তর নিয়ে নি। আমি বলছি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে লেলিন সরণিতে, হয়তো উনি দেখেছেন, উনি দেখলে বলতে পারবেন, আমি জানি না। আমাদের দেশের লোয়ার কোর্ট একটা বিচার সম্পন্ন করেছে, তার এগেইনস্টে আবার হাইকোর্টে অ্যাপিল হয়েছে। সুতরাং বিচার হয়নি, বিচার পাওয়া যায়নি। কামদুনিতে কি হয়েছে? লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে, হাইকোর্টে বেকসুর খালাস করেছে, কেন? আরে কথাটা বলতে কিভাবে হয়েছে? কামদুনি কেস দিয়ে বলুন। আচ্ছা ভাস্করদা, নির্ভয়ার কেসে তন্ময়দা সময় খুব কম। তন্ময়দা সময় খুব কম। বলুন ভাস্করদা বলুন। আমরা জানি তো, আমরা এখন কামদুনিতে আসবো না, আমরা টু দি পয়েন্টে আছি। ওনার বক্তব্যটা শুনিনি, আমি সময় খুব কম, আমি উত্তর নিয়ে নেবো। সুতরাং এখানে একটি কোর্টে সে ফাঁসির আদেশ হয়েছে, তার এগেইনস্টে উচ্চ কোর্টে গেছে। সুতরাং বিচার হয়নি, এই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে লেলিন সরণিতে, ওনারা নজর রাখছেন, এইসব কথা না বলাই ভালো। তবে একটা কথা আজকে আপনি জেনে রাখবেন যে স্বাস্থ্যকর্মী নন, যে কর্মী হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন, এবং যে আইনটার কথা বলছিল 2013 থেকে বলবৎ আছে, সেই আইনটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013-তে পাস হয়েছে। সেই আইনের মাধ্যমে কোনো কর্মস্থলে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে তার ইয়ে আছে। আর আমি জানি না যে ওই ডাক্তারবাবুই চিকিৎসা মানে ধর্ষণের রিপোর্টটা তৈরি করেছেন কিনা, উনি অভিযোগ করেছেন, এখনো অবধি অভিযোগ করার পরে গ্রেপ্তার হয়েছেন, এফআইআর এ গ্রেপ্তার হয়েছে। এরপরে আমরা জানবো, আমাদের হাতে একদম সময় নেই। হাসপাতালে সবাই একটা কথা বলবো, এখানে তো সুপারকে কমপ্লেইন করেছিল। বেশ ভাস্করদা আপনার হয়ে গেছে, ভাস্করদা হয়ে গেছে। শুনুন, সুপারকে তো অভিযোগ করেছিল, ওই পশ আইনে কি হয়েছিল, কাজ হয়েছিল কিছু? আর একটা কথা বলছি, দিল্লিতে নির্ভয়া কেসে ট্রায়াল করে ফাঁসি হয়েছে, হাইকোর্টে ফাঁসি হয়েছে, সুপ্রিম কোর্টে ফাঁসি হয়েছে, আর এখানে কামদুনি কেসে ট্রায়াল করে ফাঁসি হয়েছে, হাইকোর্টে বেকসুর খালাস হয়েছে। ধর্ষককে কি মালা পরাবেন আপনি? হ্যাঁ কিনা উত্তর দিন। যেখানে নির্যাতিতরা গিয়ে সুপারকে বলছে আর সুপার কাজ করছে না, সেখানে পশ আইনে কি হবে? ঠিক, বেশ আমার হাতে আর একদম সময় নেই, এবার শেষ করতে হবে। আমি সবাইকে একথাই বলছি, আমার হাতে আর একদম সময় নেই। এটুকু বলতে পারি, যে ধরনের ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, আমরা চাই না এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে আরও একবার ঘটুক, বারবার ঘটুক। আমরা চাই সরকার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন, যাদের আন্ডারে আমাদের এই শিক্ষা স্বাস্থ্য পরিষেবা, তাদের কিন্তু কোথাও না কোথাও আরও বেশি সজাগ হওয়া উচিত, আরও তৎপরতা থাকা উচিত। না হলে আপনারা শুধু যারা ভেন্ডারের আন্ডারে কাজ করছে বলে স্বাস্থ্যকর্মী বা কর্মীর মধ্যে ভাগ করে দিয়ে এই কোনো মহিলার নিরাপত্তা বা তার বিরুদ্ধে শারীরিক অত্যাচার করা কখনোই যায় না, সেটা যে যত বড় প্রভাবশালী হোক। আর এখানে আরজি করের অভয়ার প্রশ্ন আসছে একটাই কারণে, কারণ আমরা জানি লাস্ট 1 বছর ধরে এই অভয়ার বিচার নিয়ে আজকে গোটা নাগরিক সমাজ পথে নেমেছিল, চিকিৎসক সমাজ পথে নেমেছিল, বুদ্ধিজীবীরা পথে নেমেছিল। আজকে বিচার চলছে, ট্রায়াল চলছে। সুতরাং কোথাও মনে হয় যে আজকের এই ঘটনা, পাঁশকুড়া সরকারি হাসপাতালের এই ঘটনা, হয়তো কেউ বলবেন ছোট্ট ঘটনা, কিন্তু আমার কাছে এই ঘটনা ছোট্ট নয়। এটা কিন্তু আরও বড় ঘটনা ঘটার একটা ইঙ্গিত, যে আগামী দিনে এরকম ঘটনা আরও অনেক ঘটতে পারে। এবং আমরাও নজর রাখবো যে স্বাস্থ্য দপ্তর কতটা ব্যবস্থা নেয়, এবং এই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া হয় না, এরা আরও বেশি করে টেন্ডার পায় এবং তাদের সঙ্গে কোনো প্রভাবশালী যোগ আছে কিনা আমরা নজর রাখবো। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। উপস্থিত সমস্ত দিদি অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।